খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। হঠাৎ করে আওয়ামী লীগের এত বড় একটা মিছিল দেখব কোনোভাবেই ভাবেনি, তাও আবার রাজধানীর বুকে। হাজার হাজার না হলেও তো শত শত হবে, শত শত মানুষের এত বড় একটা মিছিল, 5ই আগস্টের পরে সর্বোচ্চ বড় মিছিল। সেই গুলিস্তানে বাইতুল মোকাররম স্টেডিয়ামের সেই রাস্তায় দেখা গেল আওয়ামী লীগের একটা বড় মিছিল। এ যাবৎ পর্যন্ত গত 5 আগস্টে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এত লোকের জমায়েত কোনো মিছিলে, আওয়ামী লীগের কোনো মিছিলে দেখা যায়নি। বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে। ডাস্টবিন শপিংকে যেখানে দেখবো সেখানে জুতো রাখতে হবে। 6:30টার সময় সবাই আমরা একজোড়া জুতো নিয়ে যাবো, এই শপিংকে করবো আমরা। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, ওকে গণধোলাই দেওয়া হয়েছে, ওকে বেধড়ক কেলানো হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এবার উঠে পড়ে মাঠে নেমে পড়েছে। আজকেই একেবারে তোলপাড় করে দিয়েছে। যতই বড় বড় গাল ভরা কথা বলুক না কেন, এই মোহাম্মদ ইউনূস কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে চলেছে। আর মোহাম্মদ ইউনূসকে ভারত মনে হয় বাংলাদেশ থেকে বেরোতে দেবে না। আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই মিছিল মূলত এক ধরনের রাজনৈতিক বার্তা। 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এত লোকের জমায়েত কোনো মিছিলে, আওয়ামী লীগের কোনো মিছিলে দেখা যায়নি। হঠাৎ করে আওয়ামী লীগ এই দিনটাকেই কেন বেছে নিল? এই মিছিলের মাধ্যমে কি বার্তা আসছে, কি বার্তা দেয়া হতে পারে? পিনাকির ছেলে হইল কে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সজীব ভুইয়া যে দুর্নীতি করে সেই টাকাগুলা পিনাকির কাছে যায় এবং পিনাকির মাধ্যমেই টাকাগুলো পাচার হয়। তোমার পাই হিসাব নেবো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মনে রাখো। ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সাবধান করে দেওয়া হয়েছিল যাতে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান না করা হয়। ভারতের সাবধান বাণীতে কান দেননি শেখ হাসিনা। যে ওয়াকারুজ্জামানের জায়গায় অন্য কেউ সেনাপ্রধান থাকলে শেখ হাসিনার পতন। সাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা। তাদের আপা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইতিহাস রচনা করবে। পূর্ব ঘোষিত কর্মসূচি ছাড়াই হঠাৎ ঢাকার রাজপথে নেমেছে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীরা। অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে দলটি। তবে পুলিশের হামলার শিকার হয়েছে তারা। এ সময় চলে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ। গ্রেফতার হয় একের পর এক নেতাকর্মী। আমরা দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি যেই মিছিল হয়েছে, সেই মিছিলে এদিকে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছে আইনজীবীরা। এ সময় তারা বলেন, জয় বাংলা স্লোগান দেওয়ায় গ্রেপ্তার করা চলবে না, যার প্রেক্ষিতে রাজপথে নেমেছে আইনজীবী সমিতি।
দর্শক দেখছেন আওয়ামী লীগের যে মিছিল গুলিস্তানে এই মুহূর্তে হচ্ছিল এবং দেখতে পাচ্ছেন যে সেই সময় বেশ কয়েকজনকে কিন্তু আটক করছেন এবং দেখছেন যে পুলিশ কিন্তু আটক করার চেষ্টা করছে এবং দৌড়ে পালাচ্ছেন। আমরা দেখছি এই মুহূর্তে গুলিস্তান এলাকা থেকে কীভাবে পুলিশের ধাওয়া খেয়ে যেদিকে দৌড়ে পালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখছেন গুলিস্তান এলাকায়। তুমি আমাদের সাথে গাদ্দারি করছো, আমরা যারা জুলাই আন্দোলন করছি। আওয়ামী লীগ যদি কোনো একটা জিনিস বাজেট করতো, সেটা আওয়ামী লীগ বেশি করেই করতো, যে ওখান থেকে খাওয়া যায় ওই রকম পরিমাণে বাজেট করতো। কিন্তু সেখানে 51 লক্ষ টাকা, তাহলে আওয়ামী লীগ সরকার যদি ওই বাজেট করছিল, তারা কাজ করে সর্বোচ্চ 30 লাখ টাকা 20 লাখ টাকা খাইতো। তাহলে সেইটা কীভাবে 28 কোটি টাকা হয়, 14 কোটি টাকা, দুইটা উপজেলা 28 কোটি টাকা। তাহলে আপনি চিন্তা করেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কেন চাবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেব্রুয়ারিতে তাদের গোষ্ঠী নির্বাচন কেন চাবে? তারা তো চিন্তা করে যে হায় রে বাইসেস 14 গোষ্ঠী তো নির্বাচন করে একটা মন্ত্রী এমপি হওয়ার মতো যোগ্যতা নাই, বাইসেস কোনো ক্রমে তারা মন্ত্রী মর্যাদা পাই গেছে, তাও একটা না 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে। তো তিনি চিন্তা করতেছে 1 বছরে যেই পরিমাণ কামাইছি, আরও নির্বাচন ডক্টর ইউনূস একটা রুটম্যাপ দিয়েছে, তাহলে এই 6-7 মাসের ভিতরে আরও যেটুকু কামাই রাখতে পারি, কারণ তার তো রাজনীতির প্রয়োজন না। তিনি এই কথাও বলছে যে আমি নির্বাচনের তফসিল ঘোষণা হইলে তিনি পদত্যাগ করবে, পদত্যাগ করে তার আবার এমপি হওয়ার শখ হয়েছে। তাহলে এই যে 14 কোটি টাকা 52 বা 56 লাখ টাকার কাজ 14 কোটি টাকা করা হলো, তাহলে এই টাকাগুলো কি তুমি যে মাইরে দিয়েছো, এই টাকা দিয়ে সামনে নির্বাচন করার জন্য কি মারছো? নাকি ওই যে এই দেশে থাকার কোনো তোমার চিন্তা ভাবনা নাই, তুমি ওই তোমার বাপ পিনাকির কাছে যাবা ওই দেশে, এইরকম প্ল্যান করছো? তোমার পাই হিসাব নেবো আসিফ মাহমুদ সজীব ভাই, মনে রাখো তুমি আমাদের সাথে গাদ্দারি করছো, আমরা যারা জুলাই আন্দোলন করছি। তুমি আওয়ামী লীগ কোনো জিনিস একটা বাজেট করলে জনগণের রক্ত ঘাম পানি করা ব্যাট ট্যাক্সের টাকা সেখানেই ডবল বাজেট করতো, সেই টাকারে তুমি 28 গুণ 29 গুণ 100 গুণ করলা। মানে তোমার দুর্নীতির পরিসরটা কেমন? তাহলে হাসিনা সরকারের পতনের পেছনে যার ভূমিকা সবচেয়ে বড়, তিনি হলেন দেশের সেনাপ্রধান। প্রতিরোধ গড়ে না তুলে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সেনা, তাই জনতা দখল নিতে পেরেছিল ঢাকার রাজপথের। সেনা রাইফেল নামিয়ে রেখেছিল, তাই পতন হাসিনা সরকারের। সেনা দেশ ছাড়তে বাধ্য করেছিল, তাই শেখ হাসিনা দেশ ছাড়েন। অর্থাৎ সরকার পতন, দেশত্যাগ, পুরো ঘটনার পেছনে একটি মানুষের দীর্ঘ ছায়া, তিনি জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাপ্রধান। একটি প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে, তার জায়গায় যদি অন্য কেউ সেনাপ্রধান থাকতেন, তাহলে কি হাসিনা সরকারের পতন ঘটতো? গত বছর ওই 5ই আগস্ট তারিখে আমার বিশ্বাস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেন যে ওয়াকারুজ্জামানের জায়গায় অন্য কেউ সেনাপ্রধান থাকলে শেখ হাসিনার পতন নাও হতে পারত। কারণ যে দুজন সেনাকর্তাকে টপকে ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন শেখ হাসিনা, সেই 2 সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, যিনি ছিলেন তৎকালীন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি। এই দুজনের জামায়াতি ব্যাকগ্রাউন্ড ছিল না এবং তারা ওয়াকারুজ্জামানের মতো পাকিস্তান প্রেমীও ছিলেন না। ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে সাবধান করে দেওয়া হয়েছিল যাতে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান না করা হয়। ভারতের সাবধান বাণীতে কান দেননি শেখ হাসিনা। তিনি 2 সিনিয়র সেনাকর্তাকে টপকে ওয়াকারকে নিয়োগ দেন। ক্ষমতা গ্রহণের ঠিক 43 দিনের মাথায় ওয়াকারের যোগসাজশে হাসিনা সরকারের পতন ঘটে। হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। শেখ হাসিনা, প্রশ্ন উঠতে পারে যে শেখ হাসিনা কেন ভারতের সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন? এর পেছনেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি আছে, আমরা পরে আসছি সে ব্যাপারে। আগে বলি কেন উপেক্ষা করেছিলেন। শেখ হাসিনা যখন ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন, তখন ভারতের সতর্কবার্তা উপেক্ষা করার পেছনে তার একাধিক ব্যক্তিগত কারণ, সেইটাই ছিল বড়। তার সঙ্গে রাজনৈতিক কারণ সেটা সামান্য, সেটাও ছিল। কেন ব্যক্তিগত কারণ কিরকম? পারিবারিক আস্থা ও আত্মীয়তার সম্পর্ক। শেখ হাসিনার এই সিদ্ধান্তের মূল কারণ ছিল ওয়াকারের সঙ্গে তার পরিবারের সম্পর্ক। তো 15 বছরের এই দীর্ঘ শাসন আমলে হাসিনার মধ্যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাসের, যেটাকে বলে এক্সট্রা কনফিডেন্স, একটা সেইটা তার ভেতরে তৈরি হয়েছিল। তিনি মনে করতেন যে তার নিজের বিচার বিবেচনায় যথেষ্ট এবং বাইরের বা অন্য কারো পরামর্শের প্রয়োজন নেই। আর এই অতিরিক্ত আত্মবিশ্বাস হয়ে দাঁড়িয়েছিল তার পতনের কারণ। এইবার বলি ইতিহাসের পুনরাবৃত্তি কিভাবে আসে। ঠিক যেন সেই 1975-এর পুনরাবৃত্তি। 1975-এ শেখ মুজিবুর রহমানকেও
ভারতীয় গোয়েন্দারা সেনা অভ্যুত্থানের বিষয়ে সতর্ক করেছিল, তার নিরাপত্তা নিয়ে সতর্ক করেছিল, কিন্তু তিনি সেই সতর্কবার্তা কানে তোলেননি। কারণ বঙ্গবন্ধুর বিশ্বাস ছিল বাংলাদেশের জন্ম দিয়েছেন তিনি, বাংলাদেশকে স্বাধীন করেছেন তিনি, বাংলাদেশে কেউ তার বিরোধিতা করতে পারে না। এই যেন ইতিহাসের পুনরাবৃত্তি। 1975 সালের 15ই আগস্ট, সেই রাতের কয়েকদিন আগেই বঙ্গবন্ধুকে সেনা অভ্যুত্থান নিয়ে সতর্ক করেছিল ভারত, তিনি কথা শোনেননি। আর 5 আগস্ট 2024-এর আগে শেখ হাসিনাকেও একইভাবে জেনারেল জামানের বিষয়ে সতর্ক করেছিল ভারত, কথা কানে নেননি হাসিনাও। আর এর পরিণতি কি হলো? এই সিদ্ধান্তের মাত্র 43 দিন পরেই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী হাসিনা সরকারের পতন ঘটালো। 5 আগস্ট 2024 তারিখে যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে উঠেছে, তখন ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন। ওই যে বললাম, তিনি সেদিন যেভাবে ঢাকা শহরে প্রতিরোধ তৈরি করে জনতার ঢাকা শহরে আসাটাকে বন্ধ করার পরিকল্পনা হয়েছিল তার 2 দিন আগে, সেই পরিকল্পনাটা একেবারে উড়িয়ে দিয়েছিলেন ওয়াকারুজ্জামান, এবং তার ফলে ছাত্র জনতা ঢাকায় চলে আসে, আন্দোলন তীব্র হয়, তখন ওয়াকার হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেন। হাসিনা দেশ ছাড়ার পর সেদিনের সাংবাদিক সম্মেলনে সেনা প্রধানের শরীরী ভাষায় ও বাচন ভঙ্গিতে একটা জয়ের আনন্দ কিন্তু স্পষ্ট ফুটে উঠতে দেখা গিয়েছিল। তিনি সেই সময় বলেছিলেন দেশের দায়িত্ব নিজের কাঁধে রাখছেন। তারপরে যারা তার গুরু ছিল, আমেরিকা, পাকিস্তান, তাদের চাপে তিনি সেই জায়গা থেকে পিছিয়ে আসেন। তিনি বলেছিলেন, মনে আছে, আপনাদের জানমানের সব দায়িত্ব আমার নিজের কাঁধে নিলাম। সেখান থেকে পিছিয়ে আসেন আমেরিকা, পাকিস্তান, তারা বলে, এবং চীনও, তারা বলে না 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 না, নিজের দায়িত্ব নিও না। 75-এর সঙ্গে 24-এর একটাই পার্থক্য, মুজিবের মতো প্রাণ দিতে হয়নি শেখ হাসিনাকে, যদিও তার ও তার বোন শেখ রেহানাকে হত্যার সব পরিকল্পনা পাকা হয়ে গিয়েছিল। তারা গণভবনে স্নাইপাররা ঢুকেও পড়েছিল। এটা সেনাবাহিনীর সমর্থন ছাড়া এটা কি হতে পারে না। সেই পরিকল্পনা, মানে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যার পরিকল্পনা শেষ পর্যন্ত ফেল করেছিল 2টো কারণে। এক, ভারতের সেনাপ্রধানের ভূমিকা, যিনি বলেছেন সেদিন সকাল থেকেই তিনি যোগাযোগ রেখেছিলেন বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনাকে উদ্ধারের ব্যাপারে। এবং 2, শেখ হাসিনার কপাল, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন বলেই তিনি বেঁচে গেছেন। হয়তো কোনো বড় কাজের জন্য তার অপেক্ষা রাখা হয়েছে। রাজধানীতে এবং রাজধানীর সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা, রাজধানীর গুলিস্তান এবং সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান বলা হয়, সেই গুলিস্তানে বাইতুল মোকাররম স্টেডিয়ামের সেই রাস্তায় দেখা গেল আওয়ামী লীগের একটা মানে বড় মিছিল। এ যাবৎ পর্যন্ত গত 5 আগস্টে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এত লোকের জমায়েত কোনো মিছিলে, আওয়ামী লীগের কোনো মিছিলে দেখা যায়নি। হঠাৎ করে আওয়ামী লীগ এই দিনটাকেই কেন বেছে নিল? এই মিছিলের মাধ্যমে কি বার্তা আসছে, কি বার্তা দেয়া হতে পারে? বেশ কয়েকশো মানুষই হবে, বেশ বড় বাইতুল মোকাররমের গেট থেকে জাতীয় স্টেডিয়াম থেকে হকি স্টেডিয়াম, সেই যে রাস্তাটা পুরান ঢাকার দিকে হয়ে মানে বঙ্গভবনের দিকে গেছে, সেই রাস্তায় মিছিলটা হতে দেখা গেল। মিছিলটা যেদিন হলো সেদিন সরকার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে ব্যস্ত। সন্ধ্যায় তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি। তারা তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি কারো সঙ্গে দেখা করতে গেছেন, জামাতের আমিরের বাসায় গেছেন তার সঙ্গে দেখা করতে, বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজ খবর নিতে তার বাসায় যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে, এমন খবরও আমরা জানি। মোটামুটি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে যখন একটা মানে সাজ রব চলছে, ঠিক সেই সময় আওয়ামী লীগের এই অবস্থান। এবং অনেকে বলছেন, আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তারা বলার চেষ্টা করছেন যে এটা পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদেই এই মিছিলটা করা হয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছিল, যে নির্মম অত্যাচার তারা করেছিল, সেই ব্যাপারে অধ্যত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তার প্রতিবাদে এটা হয়েছে বলে অনেকে বলার চেষ্টা করছেন। কি জন্য হয়েছে সেটা আমরা জানি না। তবে মিছিলে ব্যানারও দেখা গেছে, ব্যানার সহ তারা মিছিল করেছে এবং মিছিলে মানে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এরকম স্লোগান তারা দিয়েছে, সেটাও আমরা দেখলাম। উল্লেখযোগ্য যে ব্যাপার সেটা হচ্ছে যে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী লীগের এত বড় শোডাউন আমরা গত 1 বছরে দেখিনি। গোপালগঞ্জে হয়তো বেশ জমায়েত হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। গোপালগঞ্জটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা যদি ভাবি, তাহলে রাজধানী ঢাকায় এত বড় মিছিল আমরা দেখিনি।
রাজধানী ঢাকায় বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল 20-30 জনের, 10 জন 15 জনের ঝটিকা মিছিল, এরকম মিছিল দেখেছি। কখনো কখনো 50 জনের কিংবা তারও বেশি দেখেছি, হয়তো 100 জনও হয়েছে। কিন্তু আজকের মিছিলটা অনেক বড় মিছিল মনে হয়েছে। এই মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ কী বার্তা দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার। আর একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা কথা আলোচনা বেশ ভালোভাবে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং সেটা ডিসেম্বর নাগাদ বেশ খারাপ অবস্থা, নাজুক অবস্থার মধ্যে পড়তে পারে। সেটারই একটা ড্রেস রিহার্সেল হলো কি না সেটাও কিন্তু একটা ভাবনার ব্যাপার হতে পারে। কারণ রাজনৈতিক পরিস্থিতি যাদের দ্বারা খারাপ হতে পারে তাদের মধ্যে অন্যতম তো আওয়ামী লীগ অবশ্যই রয়েছে। এছাড়া এনটি আওয়ামী লীগ যে পক্ষ, অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের শক্তি যারা, তাদের মধ্যেও কিন্তু আমরা বিভাজনের রাজনীতি দেখছি এবং তাদের মধ্যে মানে সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হতে চলেছে এমন বিশ্লেষণও বিভিন্ন জন বিশ্লেষণ করার চেষ্টা করছেন। সেরকম মুহূর্তে আওয়ামী লীগের এই অবস্থান একটা সিগন্যাল কিনা, তারা সিগন্যাল দিতে চাইলো কিনা, যখন আগস্ট মাসই চলছে, অনেকদিন আগে থেকেই আলোচনা শুনছিলাম, নানা রকমের প্রচার প্রপাগান্ডা গুজব তো আমরা শুনছিলাম যে আগস্ট মাসে, বিশেষ করে আগস্টের 5 তারিখে সরকার পতনের বর্ষপূর্তির দিনে আওয়ামী লীগ বড় কিছু একটা ঘটনা ঘটাবে। সেই ব্যাপারে সরকারকেও সচেতন থাকতে আমরা দেখেছি, সরকারকে বিশেষ অভিযানে নামতে দেখেছি, কিন্তু সেরকম কোনো কিছু ঘটেনি এবং মানে বিভিন্ন সূত্রের খবর মতে এরকম কোনো গোয়েন্দা রিপোর্টও ছিল না যে মানে কোনো খারাপ পরিস্থিতি তৈরি করতে পারবে আওয়ামী লীগ। আজকে যখন এই কাজটা করলো, মানে 24 তারিখে, আগস্টের 24 তারিখে এসে আওয়ামী লীগ যখন একটা বড় শোডাউন আপনি বলেন আপনাকে ধরা হয়েছে কেন? আপনাকে ধরা হয়েছে কেন? আপনি কি মিছিল করেছিলেন কিনা? মিছিলে ছিলেন? লোক নাই এই মসজিদে তো রাজধানীতে এবং রাজধানীর সব থেকে গুরুত্বপূর্ণ এলাকা, রাজধানীর গুলিস্তান এবং সব থেকে ব্যস্ততম এলাকা গুলিস্তান বলা হয়, সেই গুলিস্তানে বায়তুল মোকাররম স্টেডিয়ামের সেই রাস্তায় দেখা গেল আওয়ামী লীগের একটা মানে বড় মিছিল। এ যাবৎ পর্যন্ত গত 5 আগস্টে 2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এত লোকের জমায়েত কোনো মিছিলে, আওয়ামী লীগের কোনো মিছিলে দেখা যায়নি। হঠাৎ করে আওয়ামী লীগ এই দিনটাকেই কেন বেছে নিল? এই মিছিলের মাধ্যমে কি বার্তা আসছে, কি বার্তা দেয়া হতে পারে? দর্শক, বলছিলাম হঠাৎ করে আওয়ামী লীগের একটা বড় মিছিল, বেশ কয়েকশো জনতা অংশগ্রহণ করেছে বলেই মনে হয়েছে ভিডিওতে। এই ভিডিওটা বেশ কিছু গণমাধ্যমে এসেছে। বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং মিছিলটা পুরোটা তারা দেখানোর চেষ্টা করেছে। যদিও এই মিছিলটা দেখানোর মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন মানে গণমাধ্যম হিসেবে নতুন করে তোপের মুখে পড়ে কিনা সেটাও একটা বড় বিষয়। এমনিতেই বসুন্ধরা মিডিয়া বেশ তোপের মুখে রয়েছে। এনসিপি সহ সরকারের, এনসিপির তোপের মুখে থাকলেই তো সরকারের তোপের মুখে থাকবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। সেটা নতুন করে আবার নতুন কিছু সৃষ্টি হয় কিনা সেটাও একটা দেখার বিষয়। সেই ভিডিওতেই দেখা গেল যে বেশ কয়েকশো মানুষই হবে, বেশ বড় বায়তুল মোকাররমের গেট, বায়তুল মোকাররমের গেট থেকে জাতীয় স্টেডিয়াম থেকে হকি স্টেডিয়াম, সেই যে রাস্তাটা পুরান ঢাকার দিকে হয়ে মানে বঙ্গভবনের দিকে গেছে, সেই রাস্তায় মিছিলটা হতে দেখা গেল। মিছিলটা যেদিন হলো সেদিন সরকার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে ব্যস্ত। সন্ধ্যায় তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি। তারা
তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি কারো কারো সঙ্গে দেখা করতে গেছেন, জামাতের আমিরের বাসায় গেছেন তার সঙ্গে দেখা করতে, বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজ খবর নিতে তার বাসায় যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে, এমন খবরও আমরা জানি। মোটামুটি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে যখন একটা মানে সাজ রব চলছে, ঠিক সেই সময় আওয়ামী লীগের এই অবস্থান এবং অনেকে বলছেন আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তারা বলার চেষ্টা করছেন যে এটা পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদেই এই মিছিলটা করা হয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ হয়েছিল, যে নির্মম অত্যাচার তারা করেছিল, সেই ব্যাপারে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি, তার প্রতিবাদেই এটা হয়েছে বলে অনেকে বলার চেষ্টা করছেন। কি জন্য হয়েছে সেটা আমরা জানি না, তবে মিছিলে ব্যানারও দেখা গেছে, ব্যানার সহ তারা মিছিল করেছে এবং মিছিলে মানে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এরকম স্লোগান তারা দিয়েছে, সেটাও আমরা দেখলাম। উল্লেখযোগ্য যে ব্যাপার সেটা হচ্ছে যে গত বছরের 5 আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী লীগের এত বড় শোডাউন আমরা গত 1 বছরে দেখিনি। গোপালগঞ্জে হয়তো বেশ জমায়েত হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। গোপালগঞ্জটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা যদি ভাবি, তাহলে রাজধানী ঢাকায় এত বড় মিছিল আমরা দেখিনি। রাজধানী ঢাকায় বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল, 20-30 জনের, 10 জন 15 জনের ঝটিকা মিছিল, এরকম মিছিল দেখেছি। কখনো কখনো 50 জনের কিংবা তারও বেশি দেখেছি, হয়তো 100 জনও হয়েছে। কিন্তু আজকের মিছিলটা অনেক বড় মিছিল মনে হয়েছে। এই মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ কী বার্তা দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার। আর একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা কথা আলোচনা বেশ ভালোভাবে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং সেটা ডিসেম্বর নাগাদ বেশ খারাপ অবস্থা, নাজুক অবস্থার মধ্যে পড়তে পারে। হঠাৎ করে আওয়ামী লীগের এত বড় একটা মিছিল দেখব কোনোভাবেই ভাবিনি, তাও আবার রাজধানীর বুকে। হাজার হাজার না হলেও তো শত শত হবে, শত শত মানুষের এত বড় একটা মিছিল। 5 আগস্টের পরে সর্বোচ্চ বড় মিছিল আওয়ামী লীগের। 5 আগস্টের পরে অনেকগুলো ঝটিকা মিছিল তারা করছে রাজধানীর বুকে, রাজধানীর বাইরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, জেলা শহরগুলোতে তারা ঝটিকা মিছিল করছে। কিন্তু গতকাল 2025 সালের 24শে আগস্ট রাজধানীর বুকে গুলিস্তানের রাজপথ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, এরকম আরও নানান ধরনের স্লোগানে মুখরিত হয়ে উঠছে ঢাকার আকাশ, পাতাল, বাতাস, রাজপথ সব কিছু। এমন একটা সময় মিছিলটা হলো যখন বাংলাদেশ সরকার ব্যাপক খোঁজ মেজাজে আছেন, খুবই ভালো সময় পার করতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক ভারের সঙ্গে। শুধু সরকারের কথা বললে ভুল হয়, বাংলাদেশের অন্যান্য একাধিক রাজনৈতিক দলও ভালো সময় কাটাচ্ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসাক ভারের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক ভার যখন বাংলাদেশে অবস্থান করতেছে, ঠিক তখনই আইনগতভাবে আওয়ামী লীগের সকল কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, ছাত্রলীগ তো পুরোপুরি নিষিদ্ধ। এরকম একটা পরিস্থিতির মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে অবস্থান করতেছে, আর বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের মিছিল আকাশ বাতাসে কম্পিত হয়ে উঠতেছে। সোশ্যাল মিডিয়াতে দাপিয়ে বেড়াইতেছে সেই ভিডিওগুলো। কিছু মিডিয়াও প্রচার করছে, মানে মূলধারার মিডিয়াও প্রচার করছে তাদের আঙ্গিকে। কিন্তু এত বড় মিছিল কিসের ইঙ্গিত দিয়ে গেল, এই বিষয়টা আমাদের একটু ভাবা উচিত। কারণ আওয়ামী লীগের মিছিল, এত বড় মিছিল এই সময়ে হওয়ার কথা ছিল না। যেমন আমি তো মানে হঠাৎ করে যখন আমি দেখলাম, আমার সামনে চলে আসলাম, মিছিল দেখতেছি, আমি অবাক হয়ে গেছি। এত বড় মিছিল কেন, কিভাবে সম্ভব হলো? আমি গত পরশুদিন একটা আপনাদেরকে কন্টেন্ট দিয়েছি, সেই কন্টেন্টে আমি বলছি যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার একটা কল রেকর্ড মূলধারার গণমাধ্যম প্রচার করছে, সেটা আপনাদের আংশিক শোনাইছি, কিছু কথাও বলছি। তারপরে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে শেখ হাসিনার সকল বক্তব্য, বিবৃতি যারাই প্রচার করব তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে, তাও আবার 2008 সালের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আনা হবে। সেই যে কল রেকর্ডটা, সেই যে বক্তব্যটা, সেই বক্তব্যে কিন্তু শেখ হাসিনা একদম স্পষ্ট করছেন যে
আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে। যদিও শেখ হাসিনা বলতেছে যদিও তিনি বর্তমান পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী, তারপরেও জনগণ যেহেতু নির্বাচন চায়, ভোট দিতে চায়, সেহেতু আওয়ামী লীগও নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু এই সরকারের অধীনে না। এই সরকারের অধীনে, মোট কথা এই ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন হতেই দেবে না, এরকম একটা কথা। যেমন আমি একটা কল রেকর্ড শুনলাম কিছুদিন আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বললেন যে এই সরকার আওয়ামী লীগ বিহীন নির্বাচন করতে পারবে না। তখন সাংবাদিক প্রশ্ন করলো যদি হয়, তখন ওবায়দুল কাদের বললো যে যদি নদীতে ফেলে দেব। কথাটা ভালো করে বুঝুন, তারা কিন্তু মানে জাতীয় নেতা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা পলাতক, নানান ধরনের অভিযোগ, নানান ধরনের অপকর্ম করছে, এই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, কিন্তু তারা তো জাতীয় নেতা। তাদের কথার টিউনটা আমাদের বুঝতে হবে। বলতেছে যে যদি হয়, বলে যদি হয় তাহলে যদি নদীতে ফেলে দেব। শেখ হাসিনা স্পষ্টভাবে বলতেছেন, আরও আওয়ামী লীগের অন্যান্য নেতা তাদের যে ভেরিফাইড ইউটিউব, ফেসবুক পেজ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন চ্যানেলে কথা বলেন, সেই কথাগুলো শুনলে কিন্তু এটা স্পষ্ট হয় যে এই সরকারের অধীনে তারা নির্বাচনে আসবে না এবং এই সরকার যেন নির্বাচন না করতে পারে, সেই জন্য তারাও ম্যাটিকুলাসলি ভাবে কাজ করতেছে। এখন অনেকে বলতেছেন এই যে 24শে আগস্ট ঢাকার বুকে যে এত বড় একটা আওয়ামী লীগ মিছিল করলো, এই মিছিল দেখে তো অনেকের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, অনেকের আবার মানে কি বলে চিন্তায় পড়ে গেছেন যে এরকম একটা ভালো সময় কাটাইতেছে, এর মধ্যে আবার আওয়ামী লীগ মিছিল করলো। পিঠ ঠেকে গেছে, তাই রাস্তা ছাড়া আর কোনো কাজ নেই। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, যতই বড় বড় গাল ভরা কথা বলুক না কেন, এই মোহাম্মদ ইউনূস কিন্তু খুব তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়তে চলেছে। বিপদে রয়েছে, প্রচণ্ড বিপদে, কারণ ওনার পূর্বসূরিরা মানে বাংলাদেশের নয়, যেমন আমাদের শ্রীলঙ্কার একজন প্রাক্তন প্রেসিডেন্ট, তার কি অবস্থা হয়েছিল, কেন আফগানিস্তান, ওনার কি অবস্থা হয়েছিল যিনি ছিলেন প্রেসিডেন্ট হিসাবে, আজ কিন্তু কেউ মনে রাখেনি। মোহাম্মদ ইউনূসকে মনে রাখবে, আর মোহাম্মদ ইউনূসকে ভারত মনে হয় বাংলাদেশ থেকে বেরোতে দেবে না। আপনাদের জানিয়ে রাখি, তৎপরতা শুরু হয়ে গেছে দিল্লিতে, এবং সেখানে জল্পনা তুঙ্গে কি না খুব তাড়াতাড়ি শেখ হাসিনা কিছু একটা ব্যবস্থা করতে চলেছেন। কি করতে চলেছেন এটা কিন্তু বাইরে কোনো রকম প্রকাশ্যে আসেনি। আবার করে এই আওয়ামী লীগের নেতা নেত্রীদের মধ্যে একটা আলাদা জেল্লা দেখা যাচ্ছে, চোখে মুখে একটা আলাদা আনন্দ, ভিতরে ভিতরে একটা কি বলবো চরম উত্তেজনা, অনেকের কথা বলতে গিয়ে আবেগ এসে যাচ্ছে, চোখে হালকা জল এসে যাচ্ছে যে তারা আবার মাতৃভূমিতে ফিরবেন। তবে ভারত বলেই দিয়েছে, নো শেখ হাসিনা, নো আওয়ামী লীগ, নো ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন করতেই হবে বাংলাদেশে। যদি না করে, আর তার মধ্যে যদি ইলেকশনে যায়, সেই ইলেকশনটা হবে কি না আগে দেখুন, আর যদি হয়েও যায় সেইটাও হবে গিয়ে বাংলাদেশের অবৈধ সরকার। তার সাথে ভারত সম্পর্ক রাখবে কি রাখবে না তখন অবশ্য দেখা যাবে, কিন্তু এখন একটা আন্দাজে বলে দেওয়া যায় যা পরিস্থিতি চলছে। প্রথমত ভোট আওয়ামী লীগ ছাড়া করতে পারবে না, কারোর বুকের দম নেই, এরা যতই বলুক এদের দম নেই, এরা কিচ্ছু করতে পারবে না। আর এনসিপি তো দেখেছেন তো এর আগে শহীদ মিনারের জনসভায়, বাবা বিরাট মানে কোটি 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 লোক বাংলাদেশে থাকলেও সেখানে মাত্র ওই 30-35 জন লোককে দেখা গেছিলো, তাও তারা হয়তো ওই রাস্তাঘাটে হাঁটাচলা করতে গিয়ে দাঁড়িয়েছে, তখন ধরা পড়েছে। 5-7 জনের একটা ছোটো ছোটো ভিড় ছিল। তো এই হচ্ছে কি তাদের পরিস্থিতি, তাদের কিছু করার নেই। বিএনপিকেও আউট করার চেষ্টা করছে, তার কারণ এরা চাইছে -2 বাংলাদেশ গঠন, মানে বিএনপি আউট, আওয়ামী লীগ আউট, আর এরা পুরো বাংলাদেশে জমি দখল করবে, পাকিস্তান তার পিছনে থাকবে। আরে না ভাই না, এখনও পর্যন্ত ভারত কেন কিছু করেনি জানেন, মানে করেছে অনেক কিছু, বিধিনিষেধাজ্ঞা এই সমস্ত করেছে ব্যবসায়িক দিক থেকে, কিন্তু কোনো সামরিক অভিযান, সার্জিক্যাল স্ট্রাইক এই টাইপের কিছু করেনি। কেন করেনি তার পিছনে কারণ, এরা মুখে তো মাইতং জগৎ বলে এরা নর্থ ইস্ট কেড়ে নেবে ভারতের থেকে, চিকেন নেক্স কেটে দেবে, এই সমস্ত মুখে বলেছে, কিন্তু দম দেখাতে পারিনি কোনো একটা চকলেট বোম মেরে চিকেন নেকে। যদি চকলেট বোম মারতো তখন দেখা যেত, তাই মুখে বলেছে বলে ভারতও কোনো মুখেই বলেছে যে তোমাদেরও 2টো চিকেন নেক আছে, হেমন্ত বিশ্ব শর্মা বলেছে তোমাদেরও 2টো চিকেন নেক আছে, উড়িয়ে দেবো আমরাও। তাই ভারত সরাসরি কোনো সামরিক অভিযানে এখনও যায়নি। তবে ভারত যদি মনে করে যে ওই পাকিস্তানি জঙ্গিগুলোকে নিয়ে এসে বাংলাদেশে পুষবে, আর তারা আমাদেরই বগলের তলায় বসে বাংলাদেশে ওখানে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাহলে খবর আছে বস, এবং খবর তো আছেই, সে খবর একেবারে সমস্ত পত্রিকাতেই আসবে আগামী দিনে। তাই আমাদেরও গোয়েন্দা বাহিনী অ্যাক্টিভ আছে, কোথায় কে আসছে না আসছে সব খবর আছে। শেখ হাসিনার ব্যাগ গোছানো রেডি মোটামুটি, এখন শুধু সময়ের অপেক্ষা, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমেরিকা বেশি আর নাক গলাবে না, কারণ আমেরিকার সঙ্গে ভারতের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি। আপনাদের জানি রাখি, আমেরিকাকে তো পাত্তা দেয়নি ইউক্রেনের জেলেনস্কি এবং রাশিয়ার পুতিন প্রেসিডেন্ট, তিনি আসার পর ভারতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভারতে আসছে, এবং মনে করা হচ্ছে একমাত্র ভারতই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্যস্থতা করে সেটা বন্ধ করতে পারে। সেটা যদি করে দেয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের মুখে যে কত বড় চপেটাঘাত সেটা আগামী ভবিষ্যতে আমরা ওয়াচ করতে পারবো। ডাস্টবিন শপিং
আজকে নিউ ইয়র্কে অবস্থান করছে। আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী শ্রমিক, আওয়ামী লীগ সবাইকে আহ্বান জানাবো, এই ডাস্টবিন শপিংকে যেখানে দেখবা সেখানে জুতো রাখতে হবে। 7:30টার সময় সবাই আমরা একজোড়া জুতো নিয়ে যাবো, এই শপিংকে জুতো বিচার করবো আমরা। যে ব্যক্তিটি বাংলাদেশের 15 আগস্ট যে পালন করবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সেই ডাস্টবিন শপিং আজকে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে অবস্থান করছে। আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী শ্রমিক, আওয়ামী লীগ সবাইকে আহ্বান জানাবো, এই ডাস্টবিন শপিংকে যেখানে দেখবা সেখানে জুতো রাখতে হবে। এবং শুনেছি সে কনসাল জেনারেল অফিসে রবিবারে একটা সভা করবে। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, 7:30টার সময় সবাই আমরা একজোড়া জুতো নিয়ে যাবো, এই শপিংকে জুতো বিচার করবো আমরা রবিবারে। আমি আপনাদের সবাইকে সেই সমাবেশে আসার আবেদন জানাচ্ছি। আজকে যারা অনুষ্ঠানে জব করতে না পারছেন তাদের কাছে আমার আকুল আবেদন, যে যেভাবেই থাকেন না কেন আসুন রবিবারে আমরা এই ডাস্টবিন শপিংকে জুতো বিচার করে ছাড়বো। আমরা জুতো বিচার যদি করতে পারি তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। এই ডাস্টবিন শপিং বলেছে বঙ্গবন্ধুর মৃত্যু দিয়ে কোনো অনুষ্ঠান, কোনো দোয়া মাহফিল করা যাবে না। এটা আমাদের জন্য অবশ্যই করণীয়। আমি আবারও ঘোষণা করছি, আগামী রবিবার 7:30টার সময় তাকে যেখানেই পাওয়া যাবে তাকে সেখানেই আমরা জুতো বিচার করবো। আপনারা সবাই এখানে এসেছেন মঞ্চের সামনে, আপনারা যারা এসেছেন বিশেষ করে মহিলা আওয়ামী লীগ যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি ধন্যবাদ তাদের জানাচ্ছি। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে তৈরি করেছে। এই চোরদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য একটাই ব্যক্তি আছে পৃথিবীতে, তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অতএব আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর কাছে আমাদের আকুল আবেদন, আপনারা ঘরে বসে না থেকে ঘরের বাহিরে আসেন, দেশে এবং প্রবাসে একসাথে একজোটে আপনারা আওয়াজ তুলুন। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনার নির্দেশ হটাও ইউনূস বাঁচাও দেশ। বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি শোকজ করেছে। অনেকদিন আগেই মনে হচ্ছিল যে বিএনপি বোধহয় তাকে শোকজ করবে, এরকম আলোচনা হচ্ছিল এবং এরকম দাবি অনেকে করার চেষ্টা করছিলেন। সম্প্রতি ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ যে ফজলুর রহমান জুলাই যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন এবং সেখানে ছাত্র শিবিরকে দোষী করতে গিয়ে যে কথাগুলো তিনি বলেছেন সেটা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে যায় না, সেই কারণে বিএনপি তাকে শোকজ করেছে এবং 24 ঘন্টার মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে, এই মর্মে যে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। ফজলুর রহমান কি বলেছিলেন, কোন প্রেক্ষিতে তাকে শোকজ করা হলো এবং কেন বলা হচ্ছে যে তিনি মানে চরমভাবে জুলাই আন্দোলনকে অপমান করেছেন, এই স্পিরিটের বিপক্ষে কথা বলেছেন, বিতর্কিত করার চেষ্টা করেছেন এই আন্দোলনকে। বিএনপির যেখানে 400-450 বেশি এই আন্দোলনে মারা গেছে, সেখানে ফজলুর রহমান বিএনপির একজন সদস্য হয়ে এই আন্দোলনকে কিভাবে বিতর্কিত করেন, এরকম নানা ইস্যু তার শোকজ নোটিশে বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু ফজলুর রহমান কি বলেছিলেন একটু বোঝার চেষ্টা করব যে কেন তাকে অবশেষে শোকজ খেতে হলো। তিনি কি সত্য বলেছিলেন নাকি একটু বেশিই বলে ফেলেছিলেন? ফজলুর রহমানকে বেশ আলোচিত একটা চরিত্র হিসেবে আমরা দেখেছি এবং যে কয়জন মানে মুক্তিযুদ্ধ বিষয়ক ব্যাপারে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে যে সকল কথা, যে সকল উদ্যোগ, সেগুলোর বিরুদ্ধে তীব্র অবস্থান ব্যক্ত করেছেন, তার মধ্যে ফজলুর রহমান একজন। তিনি কখনোই মুক্তিযুদ্ধকে ছোট করার প্রসঙ্গ মেনে নিতে পারেন না। সেই প্রসঙ্গেই জুলাই অভ্যুত্থান ব্যাপারে যে মন্তব্যটা তিনি করেছেন, যে মন্তব্যগুলো করেছেন, সেগুলো বোধহয় একটু এবার বেশি হয়ে গেছে বলে তাকে বিএনপি শোকজ করেছে এবং আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকে দাহ করা হয়েছে। এনসিপির সাবেক নেতা মাহিন সরকার, যিনি ডাকসুর জিএস পদে নির্বাচন করছেন, তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রতিরোধ করা হবে, এরকম অনেক কিছুই হয়েছে। কিন্তু এই নোটিশের জবাবে এবার মুখ খুলেছেন ফজলুর রহমান। কালবেলা সেই তার সঙ্গে কথা বলে ব্যাপারটা নিশ্চিত করেছে। ফজলুর রহমান বলেছেন যে এখনো শোকজের চিঠি তিনি পাননি, সাংবাদিকদের মাধ্যমে এই তথ্য জেনেছেন, শোকজ নোটিশ হাতে পেলে তারপর এই বিষয়ে কথা বলতে পারবেন তিনি। আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা অ্যাডভোকেট ফজলুর রহমান গত বছরের 5 আগস্টের পর থেকেই নানা রকমের বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ তিনি গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেছেন। তার ভাষায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত। অর্থাৎ জুলাই আন্দোলনটাকে একটা ষড়যন্ত্র হিসেবে তিনি দেখছেন এবং এর প্রধান পরিকল্পনাকারী হিসেবে কালো শক্তি জামাত, এটা তিনি বলেছেন। সাম্প্রতিক টেলিভিশন টক শোতে তিনি বলেছেন যে এই 5 আগস্টের আন্দোলন পরিচালনায় সবথেকে বড় ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির। তিনি দাবি করেছেন এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে। তিনি আরও বলেছেন যারা 5 আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলামী, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। সার্জিস আলমরা যারা এইটার অভ্যুত্থানের অভিনয় করেছে, 5 আগস্টের অভিনেতা যারা, আমি তাদের নেতা বলতে চাই না, আমি তাদের অভিনেতা বলবো। আমি মনে করেছিলাম সেই আলবদর আল শামস জামাত ইসলামী 54 বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করা এই নেতা বলেছেন, জামাত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও রয়েছে। তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে, সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, যে সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসেবে দাঁড়াইছে যে তাদের এখন অর্থবিত্ত সব কিছু আছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামাতই রয়েছে, এই দাবিও তিনি করেছেন। তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামাতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপির 2/3 আসন নিয়ে ক্ষমতায় ফিরবে, এটাই জনগণের ইচ্ছা। খুবই ভালো কথা, বিএনপির পক্ষে তিনি কথা বলেছেন, জামাত নির্বাচনে পারবে না এই কথা বলেছেন। এটা স্বাভাবিক আলোচনা যে জামাত নির্বাচনে বিএনপির সঙ্গে পারবে না, পারার কোনো প্রশ্নও আসে না। কিন্তু তিনি এই মানে জুলাই আন্দোলন নিয়ে বলতে গিয়ে যেগুলো বললেন, হয়তো তার এই কথাগুলো অনেকের কাছে চরম সত্য এবং মানে নিষ্ঠুরতম সত্য হিসেবে মনে হওয়ার কারণও রয়েছে। অনেক মানুষের এদেশের 40% মানুষ কিংবা 35% মানুষ যদি আওয়ামী লীগের অনুসারী হয় কিংবা তার সঙ্গেও মানে যারা নিরপেক্ষ অবস্থানে থাকে, তারা জুলাই আন্দোলনের 1 বছর পরে এসে তাদের ওই 24 5 আগস্টের আগে যে অনুভূতি ছিল, অনেকের অনুভূতি এখন চেঞ্জ হতেও শুরু করেছে। সো অনেকেই তার এই বক্তব্যটাকে অ্যাপ্রিসিয়েট করতেই পারে, কিন্তু বিএনপি দল হিসেবে অ্যাপ্রিসিয়েট করেনি কিংবা করতে পারে না। কারণ হচ্ছে যে তিনি একটু অতি আবেগে অনেক বেশি বোধহয় বলে ফেলেছেন, যে বলাগুলো তার এখন উচিত হয়নি, কিংবা তিনি এভাবে না বললেও পারতেন। বিশেষ করে অভ্যুত্থানে অভিনয় করা, মানে জামাত এটা ষড়যন্ত্র করে জামাতের মানে ফুল ক্রেডিটটা জামাতকে দিয়ে দেয়া, এটাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বিএনপির রাজনীতি করা একজনের উচিত হয়নি। বিএনপির রাজনীতি তো এটা মনে করে না যে এটা ষড়যন্ত্র তত্ত্ব। সুতরাং তার ওই রাজনৈতিক জায়গা থেকে বোধহয় কথা বলার ব্যাপারে আরেকটু কৌশলী হওয়া উচিত ছিল, যাতে করে তিনি এই শোকজের ব্যাপারটা এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কুশপুত্তলিকা দাহ হলো এই ব্যাপারগুলো এড়াতে পারতেন। কারণ মন্তব্যের সময় তিনি অনেক মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধ ইস্যুতে কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা তার এই ব্যাপারে সোচ্চার, সেটা সবই ঠিক আছে। কিন্তু জুলাই এখনো মানে অনেকের জন্য দগদগে একটা ব্যাপার, দগদগে ঘা হয়ে আছে অনেকেরই। সেই ক্ষেত্রে সেন্সিটিভ কথাগুলো এই মুহূর্তেই আলোচনা করলে ব্যাপারটা বিস্ফোরণের আকার নিতে পারে। এবং আমার কেন যেন মনে হয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি হয়তো তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেও ফেলতে পারে। কারণ তাদের উপরে চাপ তৈরি হয়েছে, বিভিন্ন পক্ষের চাপ তৈরি হয়েছে, এবং নির্বাচনের আগে মানে নির্বাচন যে কোনো মূল্যে নির্বাচনটা হোক, বিএনপির রাজনৈতিক চাওয়া কিন্তু এই একটাই। সুতরাং নির্বাচন মানে ব্যাপারটাকে যেন কেউ ইস্যু করতে না পারে, সেই কারণে যে কোনো রাজনৈতিক স্যাক্রিফাইস এই মুহূর্তে বিএনপি করবে ফজলুর রহমানের মতো বড় নেতাকে ছেঁটে ফেলতে। প্রিয় দর্শক, অবাক করা ঘটনা ঘটে গিয়েছে। রুমিন ফারহানা এবং এনসিপি নেতাদের এক তুমুল বিতর্ক, মারামারি সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনার অফিসে। সেখানে সিএসি সহ নির্বাচনের ব্যক্তিরা সকলেই উপস্থিত থাকা অবস্থায় তাদের সামনে ভয়ঙ্কর এক হামলা শিকার হয়েছে এনসিপি নেতা। রুমিন ফারহানাকে ধাক্কা মেরে এই বিপদ, সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখব। সর্বশেষ দেখলেন, বুঝতে পেরেছেন, ভিডিওটি গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানার সাথে এমনটি হওয়া এবং এনসিপি নেতাদের সাথে মারামারির বিষয়টি অবশ্যই আপনারা কোন চোখে দেখছেন, কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন। আমরা চাই বস্তুনিষ্ঠ সকল আপডেটগুলো আপনাদের সর্বপ্রথম পৌঁছে দেওয়ার জন্য। অবশ্যই আপনাদের এই বিষয়গুলো নিয়ে মতামত করবেন এবং পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।